শোনো বাবা, তোমাকে আমি এখন বাজারে পাঠাবো, কিছু টাকা পয়সা তোমাকে দেবো বাবা। কিন্তু মনে রেখো, বাজারে গিয়ে ভালো ভালো বড় বড় মাছ নেবে, মাংস নেবে। আর যে টাকাটা ফিরবে সেই টাকাটা কিন্তু এনে আমাকে হাতে দেবে, বুঝতে পেরেছো? হ্যাঁ মা, টাকা তো যা ফেরে তা তো আমি আপনার হাতেই দিই। কখনো তো এমন হয় না যে সেই টাকা আমি নিয়েছি। না বাবা, তোমাকে দিয়ে আবার বিশ্বাস নেই। তুমি হলে ছোট লোকের ছেলে, তুমি আবার এত টাকা পয়সা কখনো দেখোনি। তোমাকে দিয়ে আমি বিশ্বাস করতে পারি না বাপু। টাকা পয়সা যা দিচ্ছি সব হিসাব নিকাশ করে আমাকে বুঝিয়ে দেবে কত টাকা কিসে খরচা হলো আর কত টাকা ফিরেছে। কি বলছেন মা? আমি আমি কখনো এমন কাজ করেছি যে আপনাদের টাকা পয়সা কোনো দিক থেকে অসুবিধা হয়েছে বা কম হয়েছে? সে তো ঠিক আছে, আমি তো তোমাকে এমন কোনো কথা বলিনি। আমি শুধু বলেছি টাকা পয়সার যা কিছু হিসাব নিকাশ হবে আমাকে বুঝিয়ে দেবে। এইটা তুমি কি বলছো মা? আমার বরকে তুমি এমন কথা কি করে বলতে পারলে মা? আমার বর কি চোর নাকি যে তোমার দেয়া টাকা পয়সা সে মেরে খাবে? না রে মা, তুই এইসব নিয়ে কেন ভাবছিস? তোর বরকে আমি চোর বলিনি, তবে এটা বলেছি বাজারে গিয়ে যেন কোনো রকম টাকা পয়সা না মেরে খায়, সেই কথাই বলা হয়েছে। চোর তো বলিনি। দেখো মা, কাউকে এইভাবে চোর বলতে হয় না। কথার মাধ্যমে মানুষকে বুঝে নিতে হয় যে তুমি আমার বরকে কি বলতে চেয়েছো। দেখো মা, আমার বর গরিব হতে পারে, কিন্তু তার মন মানসিকতা অনেক ভালো। কখনো তোমাদের মতো এত নীচ নয়। তোমাদের টাকা পয়সা থাকতে পারে, কিন্তু তোমাদের মন মানসিকতা কখনোই ভালো নয়। যা বাবা, কি এমন কথা বললাম আমি? সামান্য একটা কথা বলাতেই তুই এত রেগে যাচ্ছিস কেন? তোর তো এখানে রাগের কোনো মানে হয় না। দেখো মা, রাগ করার মতো কথা বললে অবশ্যই রাগ করতে হবে। চলো, এইখানে দাঁড়িয়ে থেকে আর লাভ নেই। তোমাকে বাজার করতে দিয়েছে, বাজার করে এসে যা টাকা পয়সার হিসাব হবে সব আমার মায়ের মুখে ছুঁড়ে মারবে। আমার মাকে বুঝিয়ে দেবে কত টাকা কিসে খরচা হয়েছে। ও জামাই বাবু, তুমি বাজারে যাচ্ছ? আচ্ছা শোনো না, আজকে আমার বর আসবে। আমার বরের জন্য বাজারের সব থেকে সুন্দর এবং দামি মিষ্টিটাই নিয়ে আসবে, কেমন? আসলে রোহিণী, মা তো আমাকে যে টাকা পয়সা দিয়েছে তা দিয়ে ভালো ভালো বাজার করে আনতে হবে। আমি তো জানি না কত টাকা ফিরবে, কিন্তু যত টাকাই ফিরুক না কেন মাকে তো হিসাব দিতে হবে। তুমি যদি মাকে একবার বলতে। কি? আমার বরের জন্য মিষ্টি আনতে হবে আর সেই কথা আমাকে মাকে জানিয়ে তারপর আনতে হবে? কেন? বাজারে টাকা দিয়ে আনলে কি এমন ক্ষতি হবে শুনি? আসলে বোন, মা তো আমাকে বলেছে এই টাকা দিয়ে সমস্ত বাজার করতে এবং কত টাকায় কিসে খরচ হলো সবকিছুর হিসাব দিতে। তাই বললাম আর কি। ও আচ্ছা, তোমার তো হিংসা হচ্ছে। আমি আমার বরের জন্য মিষ্টি আনতে বলেছি, সেটা তো তোমার সহ্যই হচ্ছে না। আমার বর ভালো মিষ্টি খাবে তুমি তো চোখেই দেখতে পারবে না। ওই জন্য তুমি মিষ্টি না আনার জন্য এমন কথা বলছো। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আমার মাকে ডাকছি। তারপরে তোমার একটা বিচার হবে। মা, ও মা, একটু এদিকে আসো তো। কি হলো রে মা? তোর আবার এই সকালে মেজাজটা খারাপ হলো কেন বলতো? মেজাজ খারাপ হবে না? তোমার এমন একটা অশিক্ষিত ছোট লোক জামাই থাকলে মেজাজ তো খারাপ হবেই। শোনো না, জামাইবাবুকে বলেছি যে আমার বর আসবে, ভালো এবং সুন্দর মিষ্টিটা আনতে। তার জন্য আমাকে কত কথাই না শুনিয়ে দিল। কেন বাবা, তুমি আমার মেয়েকে কথা কেন শুনিয়েছো? কি এমন কথা বলেছে? শুধুমাত্র আমার জামাইয়ের জন্য মিষ্টি আনতে বলেছে, সেই মিষ্টিটা কি তুমি আনতে পারতে না? আসলে মা, আপনি তো বলেছেন যে টাকাটা দিয়েছেন সেই টাকাতে রান্নার বাজার করে আনতে, আর কত কি খরচ হলো না হলো আপনাকে সব হিসাব দিতে। আর তাই বললাম যে এই টাকা থেকে টাকা কত বাঁচবে তাও আমি জানি না। শোনো, ওই টাকা থেকে অনেকটা টাকাই বাঁচবে, তাই বলছি আমার জামাই আসবে তো জামাইয়ের জন্য সব থেকে দামি মিষ্টিটাই নিয়ে আসবে, কোনো রকম যেন অসুবিধা না হয়। ঠিক আছে মা, আপনি চিন্তা করবেন না। আমি এই টাকা দিয়ে বাজার এবং মিষ্টি দুটোই কিনে আনবো। আচ্ছা, তুমি এত অপমান সহ্য করে কেন এখানে পড়ে আছো বলো তো? চলো না, আমরা এখান থেকে চলে যাই। এখানে থেকে আমরা কি পাচ্ছি বলো তো? সব সময় তোমার এত অপমান আমি আর সহ্য করতে পারি না।
আরে এখানে অপমান কিসের? আমি তো এই বাড়িটাকে নিজের বাড়ি মনে করি। শোনো, তুমি এই বাড়িটাকে নিজের মনে করলেও এই বাড়ির মানুষেরা কখনো তোমাকে নিজের মনে করে না। তারা সব সময় তোমাকে অপমান করতে ব্যস্ত। দেখো, তোমার মা মানে আমারও মা। আর রোহিণী, ও তো আমার ছোট বোনের মতো। ও তো আমাকে যে কোনো কিছু বিষয় নিয়ে আবদার করতে পারে, বলতেই পারে। মাও আমাকে সবকিছু বলার অধিকার তার আছে। তাই বলে এতে খারাপ ভাবার তো কিছু নেই। আসলে তুমি মানুষটা কেমন বলো তো? এত অপমান সহ্য করেও তুমি কখনো ওদের নামে কোনো খারাপ কথা বলতেই দাও না। সব সময় ওদেরকে ভালোবাসো, কিন্তু ওরা কি কখনো বুঝবে না তোমার এই কথাগুলো, তোমার এই মনের কষ্টগুলো? না না ঋতু, আমার মনে কোনো কষ্ট নেই। চলো তো দেখি, আমাকে কিছু খেতে দাও। আমার যে বড্ড খিদে পেয়েছে। আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে কিছু খেতে দিই। এরপর ঋতু তার স্বামীকে যখনই খেতে দেয় ঠিক তখনই, বাবারে বাবা, দিদি তুই তোর বরকে এক্ষুনি খেতে বসিয়ে দিয়েছিস? আমার বর এসেছে তুই ভালো করেই জানিস দিদি। আগে তো আমার বরের খাওয়ার কথা, আর সেখানে কিনা তুই তোর বরকে আগে খেতে বসিয়ে দিয়েছিস। আসলে বোন, তোর জামাইবাবুর অনেক খিদে পেয়েছে তো তাই খেতে দিচ্ছি আর কি। খিদে পেয়েছে না ছাই, তোর বর যে আমার বরকে এত পরিমাণে হিংসা করে, সহ্য করতে পারে না, তা কি আমি বুঝি না? আসলে আজকে তো ভালো মন্দ রান্না হয়েছে, তাই তোর বর চেয়েছে আমার বর খাওয়ার আগে তোর বর যেন সমস্ত ভালো মন্দ খেয়ে নিতে পারে। তোর ছোট লোক বরকে জানিয়ে দিস আমার বর আগে সবকিছু খাবে, তারপরে যা বাঁচবে তোর বর খাবে। তোর বরের এত সাহস হয় কি করে বলতো? আমার বরের খাওয়ার আগে তোর বর খেতে বসে? দেখ রোহিণী, তুই কিন্তু অনেক বাড়াবাড়ি করছিস। আমি তো এমন কিছুই দিইনি তোর জামাইবাবুকে। তোর জামাইবাবু শুধুমাত্র সামান্যটুকু খেয়েই নিজের পেটটাকে ভরিয়ে নেয়, সেটা তোরা খুব ভালো করেই জানিস। তার এত ভালো খাবারের প্রতি কখনো লোভ নেই। তার খিদে পেয়েছে বলেই আমি তাকে খেতে দিয়েছি। শোন দিদি, বড় বড় মাছের মাথা হয়েছে, খাসির মাংস হয়েছে, মুরগির মাংস হয়েছে, তোর বর লোভ সামলাতে পারছে না, তাই তো আগে ভাগেই খেতে বসেছে। আসলে কি বলতো, ছোট লোকের বাচ্চা তো, তাই এত ভালো মন্দ খাবার তো আগে কখনো দেখেনি, তাই আর কি। দেখ রোহিণী, সব সময় তোর জামাইবাবুর সাথে এমন করে কথা বলবি না। তোর জামাইবাবু এতটাও ছোট লোক নয় যে শ্বশুর বাড়িতে এসে ভালো মন্দ খাওয়ার জন্য আগে খেতে বসবে। ঠিক আছে, আমার বর এখনো পর্যন্ত কিচ্ছু খায়নি, তোর বরকে আগে খেতে বসিয়ে দে, তারপরে আমার বরকে আমি খেতে দেব। এরপর ঋতু এবং তার স্বামী খাওয়া রেখেই উঠে চলে যায়। জানো মা, দিদির বড্ড গরম দেখায় আমাকে। ওই তো পেয়েছে একটা স্বামী, সেই স্বামীকে নিয়ে কিসের এত গর্ব আর কিসের এত অহংকার আমি বুঝতে পারি না। একটা কথা বললেই যেন তেলে বেগুনে জ্বলে ওঠে। সামান্যই তো বলেছি যে আমার বর আগে খাবে, আমার বরকে রেখে ওর বরকে আগে খেতে বসিয়ে দিয়েছে। এটা কি মেনে নেওয়া যায় বলো তো মা? তা ঠিক বলেছিস। ওই ছোট লোকটাকে বলিও বটে, কেন যে সাত সকালে খিদেটা পেলো আর কেন যে খেতে বসলো। ও কি জানে না আমার ছোট জামাই কত বড় একটা অফিসার মানুষ? তার খাওয়া দাওয়া ভালো মন্দ আমাদেরকে আগে দেখতে হবে। আর তারপরেও কি না ওই ছোট লোক আগে খেতে বসেছে। হ্যাঁ মা, আগেই তো খেতে বসেছে। আমি যদি না দেখতে পেতাম তাহলে সবকিছু খেয়ে উঠেই যেত, আর আমার বরের কপালে কিচ্ছুটি জুটতো না। ঠিক করেছিস মা, ওদের রাগ ওদের কাছেই থাকুক, খেতে হবে না ওদেরকে। আগে আমার ছোট জামাই খাবে, তারপরে যা অবশিষ্ট থাকবে তা বড় জামাইকে দেব। শোনো, তোমাকে আজ একটা সিদ্ধান্ত নিতেই হবে। এই বাড়িতে আমি আর থাকতে পারছি না। এই বাড়িতে তুমি কেন ঘর জামাই হয়ে পড়ে থাকবে বলো তো? আমার ছোট বোন আর ছোট বোনের বরকে যে পরিমাণে সম্মান এই বাড়িতে দেওয়া হয়, তার কানাকড়ি এবং সামান্য পরিমাণের সম্মানও তোমাকে দেওয়া হয় না। কেন কেন তোমাকে সম্মান দেবে না? আমিও তো এই বাড়ির মেয়ে, আর রোহিণীও তো এই বাড়ির। তাহলে আমাদের দুজনের স্বামীকে কেন একই রকম নজরে দেখা হবে না বলো তো? আহা, তুমি কেন এত রাগ করছো বলো তো? রোহিণী তো ঠিক কথাই বলেছে। ওর বর কত বড় চাকরি করে, ওর বরকে রেখে আমারও খেতে যাওয়া ঠিক হয়নি। আমারই তো ভুল ছিল। দেখো, সব সময় তুমি ওদেরকে নিয়ে এত ভালো কথা না বললেও পারো। ওরা যে তোমার সাথে যে আচরণটা করে তুমি কি দেখতে পাও না? তুমি কি বুঝতে পারো না ওরা তোমাকে কি বোঝাতে চায়? শোনো, আজ তোমাকে আমি বলেই দিচ্ছি, এই বাড়িতে তুমি কিংবা আমি কেউই আর থাকবো না। কি বলছো?
বাড়িতে থাকবে না, এইভাবে চলে গেলে তোমার মা বোন সবাই তো কষ্ট পাবে। কষ্ট? কষ্ট ওরা পাবে? তুমি কেমন করে ভাবলে বলো তো? ওরা আমাদের জন্য কষ্ট পাবে? ওরা তো এটাই চায় যে কবে আমরা এই বাড়ি থেকে চলে যাব। আসলে আমরা অসহায় তো, তাই অসহায়ের সুযোগটাই ওরা নিচ্ছে। আমাদের ঘর বাড়ি কিছুই নেই, যার জন্য এইখানে দিনের পর দিন কষ্ট সহ্য করে পড়ে থাকতে হচ্ছে। আর সেই সুযোগে ওরা যা ইচ্ছা তাই করবে, তা তো হতে পারে না। আহা, এত রাগ করো না তো, যা হওয়ার হয়ে গিয়েছে, বাদ দাও। না, আমি বাদ দেব না। আজকেই তোমাকে এই মুহূর্তে আমার সাথে এক কাপড়ে বেরিয়ে যেতে হবে, না হলে এই বাড়িতে তুমিই থাকবে, আমি এই বাড়িতে থাকতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এই বাড়িতে থাকতে চাইছো না, তো আমরা এই বাড়িতে থাকবো না। কিন্তু তুমি তো জানো আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি। আমার শেষ আশ্রয়টুকুও যে নেই, এই বাড়িতে কাজ করতাম, তাই তোমার মা আমার সাথে যেমন আচরণ আগে করতো তেমনই এখন করে। আসলে তোমার মায়ের হয়তো মনে থাকে না যে আমি তাদের বাড়ির জামাই হয়ে গেছি, তাই হয়তো একটু আধটু ভুল করেই ফেলে। দেখো, আমার মায়ের সব মনে থাকে। আসলে তোমাকে ভালোবেসে বিয়ে করেছি বলে আমার মা সেটা মুখে মেনে নিলেও মন থেকে কখনোই মানতে পারে না। তাই এই বাড়িতে আমি আর থাকবো না। তুমিও একটা সময় প্রতিষ্ঠিত হবে, তোমার পাশে আমি থাকবো। প্রতিষ্ঠিত তোমাকে হতেই হবে। আর এই বাড়িতে থাকলে কখনোই তুমি তা হতে পারবে না। তোমাকে এই মুহূর্তে আমার সাথে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। এরপর ঋতু এবং কুনাল সেই বাড়ি থেকে চিরদিনের জন্য বেরিয়ে আসে। আচ্ছা ঋতু, বেরিয়ে তো এসেছি, কিন্তু এখন কোথায় যাব বলো তো আমরা? কোথায় যাব সেটা তো আমিও ভাবছি। উপরওয়ালা নিশ্চয়ই আমাদেরকে একটা না একটা রাস্তা দেখিয়েই দেবেন। সবই তো বুঝলাম, কিন্তু কোথায় যে থাকবো সেটাই তো বুঝতে পারছি না। ঠিক এমন সময় পাশ দিয়ে একটি ভদ্র মহিলা যাচ্ছিলেন। এ কি বাবারা, তোমরা এখানে? কিছু কি সমস্যায় পড়েছো নাকি তোমরা? না না কাকিমা, তেমন কোনো সমস্যা নয়। আসলে এই আর কি, এখানে কোনো থাকার আশ্রয় খুঁজছিলাম। যদি এখানে কোনো থাকার আশ্রয় হতো তাহলে খুব ভালো হতো। ও, তোমরা থাকার জন্য জায়গা খুঁজছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমরা একথা আমাকে আগে বলবে না? চলো, আমার একটা ছোট্ট মাটির ঘর আছে, ওখানটা ফাঁকা পড়েই থাকে। তোমরা না হয় ওইখানে থাকতে পারো, কোনো অসুবিধা নেই। কি বলছেন কাকিমা? আপনার একটা ঘর আছে? কোথায়? আমাদেরকে নিয়ে চলুন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এই অসময়ে এমন সাহায্য করার জন্য। না না মা, মানুষ মানুষকে সাহায্য করবে না তো কে সাহায্য করবে বলো তো? তোমাদেরকে দেখে মনে হচ্ছে তোমরা নবদম্পতি। কি ব্যাপার বলো তো? তোমরা কি বাড়ি থেকে পালিয়ে এসেছো নাকি? না না কাকিমা, পালিয়ে আসিনি। আসলে স্বামীর নিজস্ব কিছু না থাকলে একটা নারীর কপালে যেটা ঘটে, আমার সাথে সেটাই ঘটেছে। আমি এতদিন আমার স্বামীকে নিয়ে বাবার বাড়িতে ছিলাম, কিন্তু বাড়ির লোকের কটু কথা আর মেনে নিতে পারছিলাম না। স্বামীকে প্রতিনিয়ত অপমানিত হতে দেখতে পারছিলাম না, তাই তো এক কাপড়ে স্বামীকে নিয়ে বেরিয়ে এসেছি। এই ব্যাপার? হ্যাঁ মা, মেয়েরা সবকিছু সহ্য করতে পারলেও স্বামীর অপমান কখনো সহ্য করতে পারে না, এটাই বাস্তব। ঠিক আছে মা, তোমরা চিন্তা করো না, তোমরা আমার ওই বাড়িতে থাকতে পারো। তোমাদের পরপিছু কোনো অসুবিধা হলে আমাকে জানিও মা। হ্যাঁ কাকিমা, আপনাকে অবশ্যই জানাবো। তবে আপনাকে একটা কথা বলি, আমরা তো এখন তেমন ভাবে কিছুই করি না। আপনার বাড়ি ভাড়া হয়তো আমরা এখন দিতে পারবো না, কিন্তু বিশ্বাস করুন, আমার স্বামী কিছু একটা করলে আপনাকে অবশ্যই প্রতি মাসের ভাড়া আপনাকে বুঝিয়ে দেব। এটা তুমি কেমন কথা বলছো মা? তুমি আমাকে মা ভাবতে পারো। আমি বাড়িটা তোমাকে এমনি এমনি থাকতে দিলাম। ওই বাড়িটা তো এমনিতে পড়েই ছিল, আর সেখানে যদি তোমাদের মতো দুটো মানুষকে সাহায্য করতে পারি তাহলে তো ভালোই হবে। কেন তোমাদের থেকে টাকা পয়সা নেব মা? আমার কোনো টাকা পয়সার প্রয়োজন নেই, তোমরা ওখানে নিশ্চিন্তে থাকতে পারো। অনেক ধন্যবাদ কাকিমা, আপনাকে অনেক ধন্যবাদ। ওগো শোনো না, এমন ভাবে আর কতদিন চলবে বলো তো? তুমি তো একটা কাজ দেখতে পারো। আর কতদিনই বা মানুষের দাঁড়ে দাঁড়ে চাল জোগাড় করে আমাদের কি শুধু ভাত খেতে হবে বলো তো?
আসলে ঋতু, আমিও তো চেষ্টার কোনো কম রাখছি না। আমিও তো চেষ্টা করছি যে কিভাবে একটা কাজ করা যায়। অনেক কোম্পানিতে ঘুরছি, অনেক কারখানায় ঘুরে বেড়াচ্ছি, কিন্তু কেউই যে আমাকে কোনো কাজ দিচ্ছে না। আচ্ছা, তুমি তো পড়াশোনা জানো, তাহলে পড়াশোনার মাধ্যম দিয়ে তুমি কি কোনো কাজ করতে পারবে না? একটু চেষ্টা করে দেখো না, যদি যদি কোনো রকম একটা কাজ জোটে। হ্যাঁ, তা ঠিক বলেছো, কিন্তু কি থেকে কি করব সেটাই তো বুঝতে পারছি না। শোনো, তোমাকে চিন্তা করতে হবে না। আমি যখন গ্রামে ভিক্ষা করতে যাই, তখন একটা বাড়িতে এক দাদার সাথে আমার পরিচয় হয়েছে। সেই দাদাকে বরং আমি একটাবার বলে দেখব তার কোম্পানিতে কোনো রকম কোনো কাজের জোগাড় হয় কিনা। তুমি তো অনেক পড়াশোনা জানো, নিশ্চয়ই তোমার কোনো না কোনো কাজ ঠিকই জুটে যাবে। তা ঠিক আছে, কিন্তু এমন ভাবে আর কতদিন তুমি ভিক্ষা করে বেড়াবে বলো তো? আমার প্রচন্ড খারাপ লাগে। আমি থাকতে আমার স্ত্রীকে কি না লোকের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে হয়, বেকার চাল এনে আমাদেরকে খেতে হয়। দেখো, তুমি মন খারাপ করো না। আজ হয়তো আমাদের দুর্দিন চলছে, কিন্তু বিশ্বাস করো, একদিন আমরা ঠিকই সুখের মুখ দেখব। একদিন ঠিকই তুমি আর আমি অনেক সুখে থাকবো, অনেক ভালো থাকবো। এসব নিয়ে একদম ভেবো না তো। আমি বরং যাই, গিয়ে পাড়ায় ঘুরে আসি, কোথাও থেকে যদি দুমুঠো চাল ডাল জোগাড় করতে পারি। আর এই সুযোগে আমি ওই দাদার সাথে যোগাযোগ করব, যদি তোমার কোনো একটা কাজ হয়। মেম সাহেব, দাদাবাবু বাড়িতে আছেন? কেন, কি দরকার তোমার? না মানে তেমন কিছু না। তাহলে তোমার ভিক্ষা নেওয়া দরকার, তুমি ভিক্ষা নিয়েছো। আমার বরকে ডেকে কি হবে শুনি? না মানে এর আগে যতবার এসেছি দাদাবাবুর সাথে দেখা হয়েছে। আজ যদি একটু দাদাবাবুর সাথে দেখা হতো তাহলে হয়তো খুবই ভালো হতো দিদিমণি। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি ডাকছি। ও, ঋতুবন যে, কি ব্যাপার বলো তো? কিছু কি জরুরি কথা আছে আমার সাথে? হ্যাঁ দাদা, তোমার সাথে আমার অনেক জরুরি কথা আছে। আসলে তুমি তো সবকিছুই জানো, আমি তো তোমাকে সবকিছুই বলেছি আমাদের কষ্টের জীবনের কথা। তুমি তো বড় কোম্পানিতে চাকরি করো, একটু দেখো না গো আমার স্বামীর কোনো কাজ জোটে কিনা। আমার স্বামী পড়াশোনায় অনেক ভালো, অনেক শিক্ষিত। যদি একটা কিছু উপায় পাওয়া যেত। ও, তুমি আমাকে আগে বলবে না যে তোমার স্বামী অনেক শিক্ষিত? তাহলে তো আমি অনেক আগে তোমার স্বামীর জন্য কিছু একটা করতে পারতাম। আসলে তোমার জন্য আমার অনেক খারাপ লাগে। এত অল্প বয়স তোমার, এতটুকু একটা মেয়ে। এই বয়সে কি না মানুষ স্বামীর সংসারে সুখে দিন কাটায়, আর সেখানে তুমি কি না মানুষের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়াও। অন্য কোনো মেয়ে হলে কখনোই স্বামীর ঘর করতো না, স্বামীকে রেখে ঠিকই চলে যেত। দাদা বাবু, আমি এমন মেয়ে নই, আমি সম্পূর্ণ আলাদা। আমাকে যদি তুমি একটু সাহায্য করতে তাহলে আমার অনেক উপকার হতো। ঠিক আছে ঋতু, তুমি চিন্তা করো না। তুমি তোমার বরকে কালকেই আমার অফিসে পাঠিয়ে দিও। আমি আমার বসকে বলে তোমার স্বামীর একটা কাজ ঠিকই করিয়ে দেব। কি বলছেন দাদা বাবু? আপনাদের কোম্পানিতে আমার স্বামীর চাকরি করিয়ে দেবেন? তাহলে তাহলে তো খুবই ভালো হয় দাদা বাবু। আমাদের আমাদের এই অভাবের সংসারের দিন এইবার শেষ হবে, আমরা হয়তো সুখের মুখ দেখব। হ্যাঁ ঋতু, তুমি চিন্তা করো না। তোমাকে আমি বোন বলে ডেকেছি, দাদা হিসেবে আমি তো তোমার জন্য এতটুকু করতেই পারি। ঠিক আছে দাদা বাবু, আমি অবশ্যই কালকে আমার স্বামীকে আপনার কোম্পানিতে পাঠিয়ে দেব। ঋতু, এই তো আমি। কি হলো গো? দাদাবাবু কি বলেছেন তোমাকে? তোমার কি কোনো কাজ হলো? আরে কাজ হলো মানে একেবারে দাদাবাবুর পাশের পদের চাকরিটা আমি পেয়েছি। কোনো সামান্য চাকরি নয়, একদম ভালো মোটা অঙ্কের টাকা মাইনে পাবো। কি বলছো তুমি? দাদাবাবু তোমাকে এত বড় চাকরি পাইয়ে দিয়েছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমার তো সবকিছু স্বপ্নের মতো লাগছে। আমাকে তাহলে আর ভিক্ষা করে খেতে হবে না। তুমি বড় চাকরি করবে, তোমার চাকরিতে আমাদের সংসার চলবে। হ্যাঁ ঋতু, আমাদের কষ্টের দিন এইবার শেষ হবে। আমরা অনেক কষ্ট করেছি, বিধাতা আমাদের পাশে ছিলেন বলে আজ আমরা এই দিনটা দেখতে পেরেছি।
না হলে কখনো এমন দিন আমাদের আসতো না। উপরওয়ালা আমাদের সাথে ছিলেন ঋতু। হ্যাঁ গো, আমি প্রতিনিয়ত উপরওয়ালার কাছে কতই না প্রার্থনা করেছি তোমার জন্য। আর আজ সেই দিন, উপরওয়ালা আমার ডাক শুনেছেন, তুমি একটা বড় চাকরি পেয়েছো। এইবার এইবার আমার মা আর বোনকে দেখিয়ে দেব যে আমার স্বামী বেকার নয়, আমার স্বামী ছোট লোক নয়, আমার স্বামীও বড় চাকরি করার ক্ষমতা রাখে। মা, রোহিণী, কই তোরা? কি হলো কি রে? এতদিন পরে তোর মায়ের কথা মনে পড়লো নাকি? আমি জানতাম ওই ছোট লোকটাকে রেখে তুই ঠিকই আমাদের কাছে ফিরে আসবি। আয় মা, আয়। এইবার নিশ্চয়ই তোকে আমি একটা ভালো ঘর আর বর দেখে তোকে বিয়ে দেব। আচ্ছা মা, তুমি কি খেয়াল করেছো তোমার ছোট লোক জামাইটার পোশাকের দিকে? কি পোশাক পরে আছে দেখো। যেই না তার কাজ, সেই না তার পোশাক। তা হ্যাঁ রে মা, তোর জামাইয়ের দেখে তো আমার হাসি পাচ্ছে। ওই শরীরে ওই পোশাক কি মানায় নাকি? কেন মানাবে না মা? আমার বর যদি একটা বড় কোম্পানিতে বড় চাকরি করতে পারে, তাহলে তার শরীরে অবশ্যই সবকিছু মানাবে। কি বলছিস রে মা? তোর বর বড় কোম্পানিতে চাকরি করে মানে? হ্যাঁ মা, তুমি ঠিকই শুনেছো। আমার বর বড় কোম্পানিতে বড় পদে চাকরি পেয়েছে তার শিক্ষাগত যোগ্যতার কারণে। তাই তো আমরা সুখের দিন দেখতে পেরেছি। আমাদের সংসারে সুখের কোনো অভাব নেই। আমরা অনেক কষ্ট করেছি মা, তাই আজ আমরা এই সুখের দিন দেখতে পেয়েছি। কি বলছিস রে মা? আমার কুনাল কিনা বড় চাকরি করে? যাক যাক, আমি তাহলে গ্রামের মানুষের কাছে এবার গর্ব করে বলতে পারবো যে আমার জামাই বড় চাকরি করে। কেন মা, এখন গর্ব করার কি দরকার? আমার স্বামী তো কখনো খারাপ ছিল না যে আমার স্বামীর নামে গ্রামে সবাই তোমাকে খারাপ কথা বলবে। আমার স্বামীকে নিয়ে বরং তোমাকে সবাই ভালো কথাই বলতো, কখনো কেউ খারাপ কথা বলেনি। তা ঠিক আছে মা, আসলে তোর বর ছিল আমাদের বাড়ির কাজের লোক, তাই তাকে জামাই হিসাবে মানতে পারিনি রে মা, ওই জন্যই বলছিলাম। তা ঠিক আছে মা, এইবার আমি কুনালকে মন থেকে জামাই হিসাবে মেনে নিলাম। তোরা এই বাড়িতে থেকে যা মা। কি বলছো মা, এই বাড়িতে? না না মা, আমাদের এখন বড় বাড়ি হয়েছে, বড় গাড়ি হয়েছে, আমরা সেই বাড়ি গাড়ি রেখে এই বাড়িতে থাকতে পারবো না মা। কি বলছিস রে মা, তোদের বড় বাড়ি হয়েছে, গাড়িও করেছিস, তা এই বাড়িতে কেন থাকবি না মা? না মা, এই বাড়িতে আমার স্বামী প্রথম থেকে এখনো পর্যন্ত কোনো সম্মান পায়নি। আর আমরা এই বাড়ি থেকে একেবারে প্রতিজ্ঞা করে বেরিয়েছিলাম যে এই বাড়িতে আমরা কখনো ফিরবো না আর কখনো থাকবোও না। তাই এই বাড়িতে আমরা থাকতে আসিনি। তাহলে কিসের জন্য এসেছিস মা? আসলে তোমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখাতে এসেছি যে আমার স্বামীও পারে বড় চাকরি করতে, তারও ক্ষমতা আছে। এটাই দেখাতে চেয়েছিলাম। মানুষকে কখনো তার যোগ্যতা দিয়ে বিচার করতে নেই মা। আমার স্বামী কখনো খারাপ ছিল না। হ্যাঁ রে মা, বড় ভুল করেছি। তুই এইভাবে চলে যাস না মা, আমাদের সাথে থাক। আর জামাইকে আমি কখনো আর বড় ছোট কথা বলবো না। জামাইকে আমি মন থেকে মেনে নেব মা। না মা, তুমি মানলেও কি আর না মানলেও কি, আমি যেহেতু সিদ্ধান্ত নিয়েছি এই বাড়িতে থাকবো না আর তোমাদের সাথে কোনো সম্পর্ক রাখবো না, তো এটাই হবে আমার শেষ সিদ্ধান্ত। আমি আর কখনো তোমাদের সাথে কোনো সম্পর্ক রাখবো না। আমরা এখন আসি মা, আমাদের দেরি হয়ে যাচ্ছে।